পথের মাঝখানে একটি সেতু আছে। সেই সেতুটিই হলো, যদি সেতুটা যুক্ত না থাকে তাহলে এই পথের মধ্যে দিয়ে তো কেউ যেতে পারবে না। সেই সেতুটি হলো সুইচ। আমরা যে বাড়িতে সুইচ অন করি, তার মানে আমরা ওই ব্রিজটাকে, ওই সেতুটাকে জুড়ে দিই। তাহলে সেতুর আগে এসে যে তড়িতাধানগুলো ওয়েট করছিল, জুড়ে দেওয়ার সাথে সাথে সেই তড়িতাধানগুলো আবার চলতে শুরু করলো এবং বর্তনী বা ইলেকট্রিক সার্কিটটা কমপ্লিট হলো। ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ এই চ্যাপ্টারটি পড়াবো এবং এই চ্যাপ্টারের যে বিভব এবং বিভব পার্থক্য, এই বিষয়টি নিয়ে শুরু করব। তড়িৎ বিভব ও বিভব পার্থক্য, পোটেনশিয়াল অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স। তো আমরা এর আগে তড়িৎ বিভব বা তড়িৎ বিভব পার্থক্য যখন পড়েছি, এই কনসেপ্টটা যখন জেনেছি, তখন আমরা কিভাবে জেনেছি যে দুটো পরিবাহীকে আমি যদি পরস্পরের সংস্পর্শে আনি, মনে করা যাক এটা পরিবাহী এ, পরিবাহী বি, তাহলে তড়িৎ বিভব, এখানে আমি শুধু পোটেনশিয়ালের জায়গায় ইলেকট্রিক পোটেনশিয়ালও লিখতে পারি, ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এই এ এবং বি দুটো পরিবাহী কন্ডাক্টর, এই এ এবং বি এর মধ্যে মনে করা যাক এর পোটেনশিয়াল ভিএ আর এর পোটেনশিয়াল ভিবি। যদি ভিএ ইজ গ্রেটার দেন ভিবি হয়, তাহলে এদের দুজনকে কানেক্ট করলে এ থেকে বি এর দিকে তড়িৎ আধান চার্জ যাবে। অর্থাৎ আমরা এর আগে যখন নিচু ক্লাসে যখন আমাদের তড়িৎ বিভব নিয়ে কোনো কনসেপ্ট দেওয়া হয়েছে, সে কনসেপ্টে কি বলা হয়েছে? বলা হয়েছে যে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল তা এমন একটা ইলেকট্রিক্যাল স্টেট বোঝায়, এমন একটা তাড়িতিক অবস্থা বোঝায় যা নির্ধারণ করে, হুইচ ডিসাইডস, যে কোন দিক থেকে কোন দিকে কারেন্ট বা কোন দিক থেকে কোন দিকে চার্জ ফ্লো করবে, কোন দিক থেকে কোন দিকে তড়িৎ আধান যাবে, এটাকে নির্ধারণ করে তড়িৎ বিভব। এটা আমরা নিচু ক্লাসে পড়েছি, কিন্তু ক্লাস 10-এ এসে আমাদের তড়িৎ বিভব সম্পর্কে একটু অন্য ধরনের ধারণা শিখতে হবে। তো এর জন্য আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমি মনে করছি একটা বিন্দু ও, যেখানে একটা প্লাস কিউ চার্জ আমি রাখলাম। তো কোথাও যদি একটা চার্জ থাকে তাহলে তার চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এবারে ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্রটা কি? তড়িৎ ক্ষেত্র হচ্ছে কোনো বিন্দু আধান থেকে যত দূর পর্যন্ত ওর তড়িৎ বল বা তাড়িতিক বল, ইলেকট্রিক্যাল ফোর্স কাজ করে, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এবার যেহেতু কুলম্বস সূত্র অনুযায়ী F ইকুয়ালস টু, আমি সিজিএস যদি ধরি, তাহলে Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার, যেখানে Q1 Q2 হচ্ছে তড়িৎ আধান আর R হচ্ছে ওই Q1 আর Q2-র মধ্যে দূরত্ব। তাহলে সেই হিসেবে যদি অসীম দূরত্বে দুটি চার্জকে, দুটো তড়িৎ আধানকে আমরা সরিয়ে দিই, তবেই একমাত্র গিয়ে ওদের মধ্যে তাড়িতিক যে বল তা শূন্য হতে পারে। কারণ কি Q1 Q2 বাই R স্কোয়ার, আর যদি ইনফাইনাইট হয়ে যায়, ইনফিনিটি হয়ে যায়, তাহলে 1 বাই ইনফিনিটি ইকুয়ালস টু 0। তো সেই হিসেবে একমাত্র দুটি তড়িৎ আধান যদি তারা একে অপরের থেকে অসীম দূরত্বে অবস্থান করে, তাহলেই তাদের মধ্যে কোনো তাড়িতিক বল কাজ করবে না গাণিতিকভাবে। তো আমি এখানে একটা প্লাস কিউ চার্জ
রেখেছি, এই বোর্ডের ওপরে একটা ও বিন্দু আমি কল্পনা করেছি যেখানে একটা প্লাস কিউ চার্জ রেখেছি। এবার অসীম দূরত্ব থেকে আমি যদি একটা চার্জ, একটা পজিটিভ চার্জকে মনে করা যাক এইরকম বিন্দুতে নিয়ে এলাম, এই বিন্দুটার নাম দিলাম আমি এ। এখানে কি একটা প্লাস কিউ ওয়ান চার্জকে অসীম দূরত্ব থেকে আমি এই দূরত্বে নিয়ে এলাম। মনে করি এদের দুজনের মধ্যে দূরত্ব এক্স। এইবার এইটাও পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, তাহলে একে আমি নিয়ে আসার পর, আমি একে অসীম দূরত্ব থেকে নিয়ে আসার পর যদি ছেড়ে দিই, তখন এই প্লাস কিউ চার্জটা তো আবার এদিকে সরে যাবে। তার কারণ এই যে বড় প্লাস কিউ চার্জটা এ তো বিকর্ষণ করছে, এও বিকর্ষণ করছে, একে অপরে বিকর্ষণ করে ওকে ঠেলে সরিয়ে দেবে। তাহলে অসীম দূরত্ব থেকে আমি এই এ বিন্দুতে একটা প্লাস কিউ ওয়ান চার্জকে যদি আমি আনতে চাই, তাহলে আমি আনার পর ছেড়ে দিলে সে ও এ অভিমুখে, ও থেকে এ এই অভিমুখে একটা বল অনুভব করবে, ঠিক একটা বল অনুভব করবে। আবার যদি আমি একটা মনে করা যাক এই বি বিন্দু একটা কল্পনা করলাম, সেখানে একটা মাইনাস কিউ টু চার্জকে রাখলাম, তাহলে এর ওপরে তো একটা এদিকে যেরকম এই দিক থেকে এদিকে ও থেকে এ অভিমুখে একটা বল প্রযুক্ত হচ্ছে, এর ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু এটা নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, ওকে টানছে, অর্থাৎ ও বি অভিমুখে বল অনুভব করবে এই মাইনাস কিউ টু চার্জটি। এইবার তুমি মনে করো অসীম দূরত্ব থেকে কোনো একটা পজিটিভ চার্জকে বা পজিটিভ ইউনিট চার্জ, কি পজিটিভ ইউনিট চার্জ, ইনফাইনাইট ডিস্টেন্স থেকে অসীম দূরত্ব থেকে কোনো একটা পজিটিভ ইউনিট চার্জ, মানে তার ভ্যালু হবে 1, সেটা হতে পারে 1 ইএসইউ, সেটা হতে পারে 1 কুলম। এরকম একটা চার্জকে আমি যদি এ পয়েন্টে নিয়ে আসি, নিয়ে এসে ছেড়ে দিই, তাহলে সে তো আবার এই দিকে চলে যাবার চেষ্টা করবে, কারণ তার উপরে বিকর্ষণকারী বল সৃষ্টি হচ্ছে। এবার আমি কি করছি, সেই বিকর্ষণকারী বলকে তার বিরুদ্ধে সে বস্তুটাকে আবার এখানে নিয়ে আসছি। তার মানে আমি করছি কি, একটা কৃতকার্য করছি, প্রযুক্ত বলের বিরুদ্ধে একটা কৃতকার্য করছি। এটা মাথায় রাখতে হবে, যখনই আমি প্রযুক্ত বলের বিরুদ্ধে কৃতকার্য করব, তখন একটা স্থিতিশক্তির সৃষ্টি হবে। সেটা অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি আমি কৃতকার্য করি, তাহলে সেটা হচ্ছে অভিকর্ষজ স্থিতিশক্তি, যেটাকে আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বলি, এমজিএইচ, যার ভ্যালু। ম্যাগনেটিজমের ক্ষেত্রেও তাই হয়, মানে যেখানে বল আছে সেখানেই তো কৃতকার্যের একটা সম্ভাবনা রয়েছে। ঠিক একইভাবে স্থিরতারিতিক বলের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনা ঘটে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে অসীম থেকে কোনো একটা ধনাত্মক একক আধানকে আমি যখনই কোনো একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসছি, তখন তার উপরে একটা বিকর্ষণকারী বলের সৃষ্টি হচ্ছে। বিকর্ষণকারী বল মানে ওকে চেষ্টা করছে ওই একক ধনাত্মক আধানটাকে দূরে সরিয়ে দিতে, আর আমি কি করছি, ওই বলের বিরুদ্ধে আবার ওকে টেনে এনে এই পয়েন্টে স্থাপন করছি। তার মানে আমি তো বলের বিরুদ্ধে কৃতকার্য করছি। অর্থাৎ এই বিন্দুটায় একটা তাড়িতিক স্থিতিশক্তির সৃষ্টি হলো। প্রযুক্ত বলের বিরুদ্ধে যদি আমি কৃতকার্য করি, তাহলে তো একটা স্থিতিশক্তির সৃষ্টি হয়। তো এই যে তাড়িতিক স্থিতিশক্তি,
এটাকেই বলা হয় বিভব। হ্যাঁ, এটাকে কি বলা হয়, এটা একটু অন্যভাবে বলা হয়। অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক বিন্দু আধানকে কোনো একটি তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে নিয়ে আসার জন্য যে কৃতকার্য করতে হয়, সেই কৃতকার্যকেই বলা হয় ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর তাড়িতিক স্থিতিশক্তি, স্থির তাড়িতিক স্থিতিশক্তি। আর এই স্থির তাড়িতিক স্থিতিশক্তিই হলো ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর বিভব। তার কারণ তোমরা তো পরিষ্কার বুঝতেই পারছ যে প্রযুক্ত বলের বিরুদ্ধে গিয়ে আমায় কৃতকার্য করতে হচ্ছে। ওকে ঠেলেও দূরে সরাতে চাইছে, তাকে অতিক্রম করে আমাকে আবার দূর থেকে ওকে এই পয়েন্টে নিয়ে আসতে হচ্ছে। তার মানে অবশ্যই বলের বিরুদ্ধেই আমায় কৃতকার্য করতে হচ্ছে। আবারও বলছি, অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক বিন্দু আধানকে কোনো একটি তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে, সেই বিন্দুটা এটা হতে পারে, সেই বিন্দুটা এটা হতে পারে, কোনো একটি তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে নিয়ে আসার জন্য যে পরিমাণ কৃতকার্য করতে হয়, সেই পরিমাণ কৃতকার্য ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর স্থির তাড়িতিক স্থিতিশক্তি রূপে পরিচিত, এবং একেই বলা হয় ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর বিভব। তাহলে বিভব বা পোটেনশিয়াল ভি, সেটা হচ্ছে প্রতি একক আধানে কৃতকার্যের পরিমাণ। তার মানে কৃতকার্য যদি আমার ডাব্লিউ হয় বাই কিউ, আমি কিউ আধানকে যদি অসীম দূরত্ব থেকে এই তড়িৎ ক্ষেত্রের কোন একটি বিন্দুতে নিয়ে আসতে চাই, এবং তার জন্য যদি আমার ডাব্লিউ পরিমাণ কৃতকার্য করতে হয়, তাহলে এই বিন্দুর বিভব হবে ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। এবার একটা জিনিস বোঝার ব্যাপার, যে আমি যত দূরে যাব তত কিন্তু আমার বিভব কমতে থাকবে, যত কাছে আসব তত আমার বিভব বাড়তে থাকবে। কারণ যত কাছে আসব বিকর্ষণকারী বলের পরিমাণ তো বাড়তে থাকবে, আর বিকর্ষণকারী বলের পরিমাণ বাড়তে থাকলে তার বিরুদ্ধে কৃতকার্যের পরিমাণটাও বাড়তে থাকবে। তার মানে যত দূরে যাবে এই বিন্দু আধানটি, তত এর ওপরে কৃতকার্যের পরিমাণ কম, যত কাছে আসবে তত এর ওপর কৃতকার্যের পরিমাণ বেশি। অর্থাৎ দূরত্ব, মূল যে আধান যার জন্য এই তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি, তার থেকে যে টেস্ট চার্জ বা পজিটিভ ইউনিট চার্জ বা একক ধনাত্মক বিন্দু আধান, তার দূরত্ব যত কমছে তত কিন্তু সেই বিন্দুর বিভব বৃদ্ধি পাচ্ছে। যত দূরত্ব বাড়ছে এই বিন্দু আধান থেকে, তত বিভব কমছে। সেই কারণেই এর সামনে একটা মাইনাস চিহ্ন বসে, এর সামনে একটা মাইনাস চিহ্ন বসে, ঋণাত্মক চিহ্ন একটা বসে। তার মানে আমার সূত্র যেটা আমায় মাথায় রাখতে হবে, ভি ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ বাই কিউ। এই মাইনাস সাইনকে তুমি উপেক্ষা করতে পারো অঙ্ক করার সময়, শুধু এই মাইনাস সাইনটা এই কনসেপ্টটার জন্য। আমি যদি উপেক্ষাই করি তাহলে ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, অর্থাৎ ডাব্লিউ ইকুয়ালস টু ভি ইন্টু কিউ। আমি যদি কৃতকার্য বার করতে চাই তাহলে আমাকে ওর বিভব এর সাথে ওই আধানকে গুণ করতে হবে। ঠিক, এবার দেখো ইন সিজিএস সিস্টেম বিভবকে বলা হচ্ছে, বা বিভব পার্থক্যকে, বিভব পার্থক্য, তাকে বলা হয় ইএসইউ বিভব। তো এটার জন্য আমাকে বোর্ডটা একটু মুছতে হবে।
মনে করা যাক এস আর আর এ দুটো বিন্দু আছে, এখানকার বিভব হচ্ছে ভিএস আর এখানকার বিভব হচ্ছে ভিআর। তার মানে হলো অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক বিন্দু আধানকে এই তড়িৎ ক্ষেত্রের ভেতরে আর বিন্দুতে আনতে কি পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে? ভিআর পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে। আবার একইভাবে অসীম দূরত্ব থেকে কোনো একটি একক ধনাত্মক বিন্দু আধানকে এই তড়িৎ ক্ষেত্রের এস বিন্দুতে নিয়ে আসতে আমার যে কৃতকার্য করতে হচ্ছে সেটা হচ্ছে ভিএস। এই ভিএস এবং ভিআর এর মধ্যে বিভব পার্থক্য। আধানটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এদিক থেকে এদিকে। তা আমার ভিএস মাইনাস ভিআর যদি আমি করি তাহলে আমি এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য পাই। সেই বিভব পার্থক্যকে লেখার পদ্ধতি হচ্ছে ভিএসআর। যে বিন্দু থেকে যে বিন্দুর পার্থক্য আমি করতে চাইছি, এসটাকে আগে তারপরে আর কে লেখার জন্য এই রকম ভাবে আমি নোটেশন ব্যবহার করতে পারি। এবার মনে করা যাক যে একটা কিউ পরিমাণ চার্জ অসীম দূরত্ব থেকে তাকে আর থেকে এস বিন্দুতে নিয়ে আসতে গেলে আমার যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হচ্ছে সেটা হচ্ছে W1, কারণ এর আগে আমি W বলেছি। তার মানে VSR ইকুয়ালস টু W1/Q। এক্ষেত্রে আমি মাইনাস চিহ্নকে উপেক্ষা করলাম, ঠিক আছে। এইবার দেখো আমি বলতে পারি ইন সিজিএস সিস্টেম W1 ইকুয়ালস টু যদি 1 আর্গ হয়, Q যদি 1 ESU আধান মানে চার্জ হয়, তাহলে VSR হবে 1 ESU বিভব। তার মানে অসীম দূরত্ব থেকে 1 ESU আধানকে কোনো একটি তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে নিয়ে আসতে যদি 1 আর্ক কৃতকার্য সম্পাদিত হয় তাহলে ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে বিভব হবে 1 ESU, ঠিক আছে। একইভাবে আমি যদি এটাকে এসআইতে ব্যাখ্যা করি, এসআইতে ব্যাখ্যা করলে আমি পাচ্ছি ওয়ার্ক ডান W ইকুয়ালস টু 1 জুল, কিউ এর জায়গায় লিখতে পারছি 1 কুলম্ব এবং ভিএসআর এর জায়গায় লিখতে পারছি 1 ভোল্ট। তার মানে অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব তড়িৎ আধানকে আমি যদি কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে নিয়ে আসতে গিয়ে আমায় 1 জুল কৃতকার্য সম্পাদিত করতে হয়, তাহলে ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর বিভব হচ্ছে 1 ভোল্ট। 1 ESU পোটেনশিয়াল বা বিভব ইকুয়ালস টু 300 ভোল্ট। এটা ইএসইউ আর ভোল্টের মধ্যে সম্পর্ক। 1 ESU বিভব বা পোটেনশিয়াল ইকুয়ালস টু 300 ভোল্ট। এরপরে আমরা যে টপিকটায় যাব তার নাম হচ্ছে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল। ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স তড়িৎ চালক বল। ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল বাস্তবিক বা ক্লাসিক্যাল মেকানিক্সের মতো কোনো প্রকৃত বল নয়। এই সুবাদে কতগুলো টার্মিনোলজি তো আমরা আস্তে আস্তে শিখবো, কতগুলো সিম্বল সেটা জানার দরকার। যেমন এইরকম ধরনের কোনো সিম্বল যদি তুমি এই ইলেকট্রিক্যাল এই মানে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা পড়তে গিয়ে পাও, তাহলে বুঝবে এটা সেল
বা ব্যাটারি বোঝায়, সেল বা কোষ বা ব্যাটারি বোঝায়। বড় দাগটা পজিটিভ, ছোট দাগটা নেগেটিভ। এদের মাঝখানে কিন্তু এই গ্যাপটা থাকবে। যদি এইরকম ধরনের কিছু পাও তাহলে জানবে এটাকে এলইডি বা বাল্ব বলা হচ্ছে। ঠিক আছে, যদি এই ধরনের কোনো চিহ্ন পাও তাহলে দ্যাট ইজ সুইচ। ঠিক আছে, বা অনেক বইতে আছে চাবি, এই জাতীয়। আর একটা সিম্বল আমরা এর পরে পরেই পাবো, সেটা হচ্ছে এই জিনিসটাকে বলা হয় রেজিস্ট্যান্স বা রোধ, তার সিম্বল। তো আমরা এই মুহূর্তে এইটাকে ব্যবহার করছি না, কারণ এর হয়তো এই ক্লাসে সম্ভব নয়, এর পরের ক্লাসে গিয়ে আমরা রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করব। তো আমরা একটা এই ধরনের চিত্র আঁকছি। এই চিত্রটাকে আমি কি নামে ডাকা হয় সেটাও বলবো। এটা পজিটিভ, এটা নেগেটিভ। তড়িৎ বর্তনী বলে একটা কথা আছে, বা ইলেকট্রিক সার্কিট। ইলেকট্রিক সার্কিট মানে হচ্ছে যে পথে তড়িৎ আধান প্রবাহিত হয়। এখন ব্যাটারি বা সেলের কাজ কি? আমরা জানি ব্যাটারি বা সেলের কাজ হচ্ছে বিভব পার্থক্যকে বজায় রাখা। বিভব পার্থক্য বজায় থাকলে একটা তড়িৎদ্বার মানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে প্রথাগত তড়িৎ প্রবাহ চলতে থাকবে। প্রথাগত তড়িৎ প্রবাহ মানে আমরা ইন জেনারেল যেটা ভাবি বা যেটা বুঝি, যে কোনো একটা সার্কিটের বা তড়িৎ বর্তনীর ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে তড়িৎ প্রবাহ চলে। প্রকৃতপক্ষে যে তড়িতাধান যেটা প্রবাহিত হয় চলতড়িতের ক্ষেত্রে সেটি তো ইলেকট্রন। ইলেকট্রন কিন্তু মূলত ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারের দিকে প্রবাহিত হয়। আমাদের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য আমরা কিন্তু এর প্রথাগত কনভেনশনাল একটা ডিরেকশন অফ কারেন্টকে কনসিডার করি, যে সে যেন ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে প্রবাহিত হচ্ছে। কেন করি? অনেক সুবিধার জন্য করি। যেমন জল উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে প্রবাহিত হয়, তাপ উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে প্রবাহিত হয়। ওই সমতাকে বজায় রেখে বোঝার সুবিধার জন্য আমরা কি করি? বলি যে ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এটাকে প্রথাগত তড়িৎ প্রবাহ বলা হয়। প্রকৃতপক্ষে কিন্তু ইলেকট্রনিত বাহক, ইলেকট্রনিত তড়িৎ প্রবাহের জন্য মূল দায়ী, মানে ইলেকট্রনের প্রবাহিত তড়িৎ প্রবাহ। তাহলে ইলেকট্রনের প্রবাহ কিন্তু নেগেটিভ থেকে পজিটিভের দিকে হয়। এটা আমাদের বোঝার সুবিধার জন্য কনভেনশনাল একটা ডিরেকশনকে আমরা ডিনোট করি, এবং এই সুযোগে আমি এই কথাটাও বলে দিলাম যাতে তোমরাও এই বিষয়টা বোঝো। এবার তড়িৎ বর্তনী মানে আমি বলেছি যে পথে তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ যে পথে ইলেকট্রন প্রবাহিত হয় সেই পথটাকেই বলা হয় তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট। এবার মনে করো পথের মাঝখানে একটি সেতু আছে। সেই সেতুটিই হলো, যদি সেতুটা যুক্ত না থাকে তাহলে ওই পথের মধ্যে দিয়ে তো কেউ যেতে পারবে না। সেই সেতুটি হলো সুইচ। আমরা যে বাড়িতে সুইচ অন করি তার মানে আমরা ওই ব্রিজটাকে, ওই সেতুটাকে জুড়ে দিই। তাহলে সেতুর আগে এসে যে তড়িতাধানগুলো ওয়েট করছিল, জুড়ে দেওয়ার সাথে সাথে সেই তড়িতাধানগুলো আবার চলতে শুরু করলো এবং বর্তনী বা ইলেকট্রিক সার্কিটটা কমপ্লিট হলো। এই রকম সুইচ অন অবস্থায় থাকা তড়িৎ বর্তনী, যার মধ্যে দিয়ে তড়িতাধানগুলো প্রবাহিত হতে পারছে, সেই রকম তড়িৎ বর্তনীকে বলা হয় বদ্ধ বর্তনী বা ক্লোজ সার্কিট। আর যেই সুইচ অফ করা থাকবে, সেতু খোলা থাকবে, তড়িতাধান প্রবাহিত হতে পারবে না,
তাকে বলা হবে মুক্ত বর্তনী বা ওপেন সার্কিট। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে এই যে সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি, এই সার্কিটের কিন্তু এই সুইচটা ওপেন অবস্থায় আছে, তাহলে এটা ওপেন সার্কিট বা মুক্ত বর্তনী। যে মুহূর্তে আমি আরেকটি চিত্র আঁকছি তাতে বুঝতে সুবিধা হবে। এইটা হলো ক্লোজড সার্কিট। ঠিক আছে, এটা হলো এলইডি। এখন এলইডি কেন আমি ইউজ করলাম, তার কারণ হচ্ছে তড়িৎ বর্তনীর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে আমি বুঝবো কেমন করে, তার জন্য এলইডিটা জ্বলে উঠবে। এলইডি জ্বলা মানে হচ্ছে এই বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, আদারওয়াইজ কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না। তো ইএমএফ এর সাথে এই কথাগুলোর কি দরকার ছিল? আমি তো ডাইরেক্টলি ইএমএফ এ চলে যেতে পারতাম। বেসিক্যালি তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ কিন্তু the source of electric charge বা source of electricity তার জন্য প্রযোজ্য। সোজাসাপটা মানে হলো ব্যাটারি সেল, অর্থাৎ যে কিনা তড়িৎ শক্তি তৈরি করছে অন্য শক্তি থেকে। যেমন আমরা জানি হচ্ছে সরল ভোল্টীয় কোষ। সরল ভোল্টীয় কোষে কি হচ্ছে? রাসায়নিক শক্তি, তামা দস্তার পাত, লঘু সালফিউরিক অ্যাসিড, সেখান থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে। লেগল্যান্স কোষ, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। সোলার সেল, সৌর কোষ, সূর্যের আলো তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, ডায়নামো, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ যে ডিভাইস তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে অন্য শক্তিকে, সেই তো সোর্স অফ ইলেকট্রিসিটি। সহজ কথায় সেই ব্যাটারি, সেই সেল। ঠিক আছে, তো সেল ব্যাটারি বা যে তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারছে তার ইএমএফ হয়। এবং সেক্ষেত্রে ওপেন সার্কিট কন্ডিশনে, ওপেন সার্কিট অবস্থায়, মুক্ত বর্তনী অবস্থায় কোনো একটি তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব প্রভেদকে বলা হয় ওই তড়িৎ কোষের তড়িৎচালক বল বা ইএমএফ। আবার বলছি, ওপেন সার্কিট অবস্থায় মানে যখন এই বর্তনীর মধ্যে দিয়ে কোনো রকম তড়িৎ প্রবাহিত হচ্ছে না, এমনি সিম্পল একটা ব্যাটারি তোমার সামনে আমি দিয়ে দিলাম, এটাও একটা বর্তনী আমি বলতে পারি ভিন্ন অর্থে, কারণ এটা তো কোথাও না আছে একটা লেড, কোথাও না আছে একটা সুইচ। তোমার মনে হতে পারে যে এটা আবার বর্তনী কি করে হলো, এটা ব্যাটারি। তাহলে ব্যাটারি কি একটা বর্তনী? বর্তনীটা সম্পূর্ণ নয়। তাই এখানে সুইচ ওপেন করা অবস্থা আর একটা শুধু বর্তনী, একটা শুধু ব্যাটারিকে রাখার মধ্যে তো পার্থক্য কিছু নেই। আমি এই অবস্থায় এই ব্যাটারিটাকে তো এটাও ভাবতে পারি যে দুদিক থেকে বিচ্ছিন্ন করা অবস্থায় আছে। অর্থাৎ ওপেন সার্কিট অবস্থায় কোনো একটি ব্যাটারির, কোনো একটি তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব প্রভেদকে বলা হয় ওই কোষের বা ওই ব্যাটারির ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল। স্বভাবতই এই ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বলের যে ব্যবহারিক একক, সেটা বিভবের এককের সাথেই সমান, অর্থাৎ ভোল্ট। ঠিক আছে, ব্যবহারিক একক সে অর্থে ভোল্ট। তাহলে তড়িৎচালক বলের একক আমরা পেলাম ভোল্ট। এবার আমরা আসছি তড়িৎ প্রবাহতে। তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট। প্রথম কথা হচ্ছে বলি, ইলেকট্রিক কারেন্ট কোনো একটি বর্তনীর, এখন তোমরা যেহেতু বর্তনী টার্মটার সাথে পরিচিত, ফলে তোমাদের আর বারবার আমায় বর্তনী বলতে গিয়ে দুবিধার মধ্যে পড়তে হবে না, দ্বিধার মধ্যে পড়তে হবে না যে তোমরা বুঝলে কিনা বর্তনী কাকে বলে না বলে। তো কোনো একটি তড়িৎ বর্তনীর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয়, সেই তড়িৎ প্রবাহের অভিমুখটা হচ্ছে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে।
ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে। তাহলে তড়িৎ প্রবাহ কি একটি ভেক্টর রাশি? না, তড়িৎ প্রবাহ কোনো ভেক্টর রাশি নয়, যদিও এর অভিমুখ আছে, কিন্তু ভেক্টরের যে গণিত, ভেক্টর অ্যালজাব্রা, সেই অনুযায়ী কিন্তু তড়িৎ প্রবাহের যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করি না, এবং সে কারণে কিন্তু তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ মাত্রা উভয়ই সমার্থক, তা কিন্তু ভেক্টর রাশি নয়, স্কেলার রাশি। এবার প্রশ্ন হচ্ছে যে তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ মাত্রা কি? তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা ডিনোট করি আই দিয়ে। একটু উঁচু ক্লাসের বইতে স্মল আইও পেতে পারো, এখন তোমরা ক্যাপিটাল আই হিসেবেই একে অভ্যাস করো। কোনো একটি পরিবাহীর মধ্যে দিয়ে যে কোনো প্রস্থচ্ছেদে একক সময় মানে 1 সেকেন্ডে যত তড়িৎ আধান যাবে তাকেই বলা হচ্ছে ওই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা। যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, ঠিক আছে? তার মানে আমি একটি পরিবাহী ধরলাম এই রকম, তাহলে এর প্রস্থচ্ছেদ মোটামুটি এটা। এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি 1 সেকেন্ডে একক সময় যে পরিমাণ তড়িৎ আধান যাবে, আমি মনে করলাম টি সেকেন্ড সময় কিউব তড়িৎ আধান যাচ্ছে, তাহলে এর তড়িৎ প্রবাহ মাত্রা I ইকুয়ালস টু কিউ বাই টি। অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ হচ্ছে টার্মটা, তাকে তার ম্যাগনিটিউড কত বা তাকে হিসেব করার জন্য তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়ালস টু আধান ডিভাইডেড বাই সমান I ইকুয়ালস টু কিউ বাই টি। তার মানে আমি বলতে পারি যে যদি ইএসইউ দিয়ে ব্যাখ্যা হয়, তাহলে 1 ইএসইউ তড়িৎ আধান 1 সেকেন্ডে যদি কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাহলে তার প্রবাহ মাত্রা হবে 1 ইএসইউ প্রবাহ মাত্রা। দেখো, ইএসইউ বিভব, ইএসইউ আধান, ইএসইউ প্রবাহ মাত্রা, ইএসইউ আগে বসিয়ে তারপরে আমি কোন রাশিটিকে ব্যাখ্যা করতে চাইছি সেটা বলতে হবে। আর এর ব্যবহারিক একক হচ্ছে 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক। তাহলে 1 অ্যাম্পিয়ার ইকুয়ালস টু 1 কুলম্ব বাই 1 সেকেন্ড। কোনো একটি পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব তড়িৎ প্রবাহিত হয়, তাহলে তার প্রবাহ মাত্রার পরিমাণ হচ্ছে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে? তো আমরা আজকে এই তড়িৎ প্রবাহ মাত্রা অবধি করলাম। এরপর দিন আমরা এর কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম করে আবার তার পরের অংশে যাব। তোমরা দেখো, খাতায় লেখো, বিষয়টাকে বোঝো। ভালো থাকো, সুস্থ থাকো।